درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমাদের ক্লাসের আমরা গত ক্লাসে যে পড়াটা আপনাদেরকে দিয়েছিলাম সেই বিষয় নিয়ে একটু কথা বলবো, এরপর ইনশাআল্লাহ আমরা আজকের সবকের ক্লাসের পড়া শুরু করব। আপনাদের গত ক্লাসের পড়া ছিল আমাদের এখানে মূলত আমাদের এখন ক্লাস চলতেছে হরকতের অধ্যায়। আমরা প্রথম পৃষ্ঠা থেকে নিয়ে 5 পৃষ্ঠা পর্যন্ত বা আপনাদের কায়দার হয়তো 7 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমরা হরফ নিয়ে আলোচনা করেছিলাম, হরফের অধ্যায় চলেছিল। এরপর এখান থেকে শুরু হয়ে এখন আমাদের হরকতের অধ্যায় আমরা চলতেছি। তো হরকতের অধ্যায়ও ইনশাল্লাহ আজকের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এখানে আমাদের যে বিষয়টা ছিল যে হরকতের পরিচয়, প্রথমে আমরা জেনেছিলাম হরকতের পরিচয়। হরকত কাকে বলা হয়? এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয় এবং হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়, অর্থাৎ টেনে টেনে লম্বা করে দীর্ঘ করে পড়া যাবে না। আর হরকতের কাজ হচ্ছে যে হরকত 3টি, জবর জের পেশ। জবরের উচ্চারণ বাংলায় আকারে উচ্চারণ হবে, জেরের উচ্চারণ বাংলায় রস্যিকারে উচ্চারণ হবে এবং পেশের উচ্চারণ বাংলায় রস্যকারে উচ্চারণ হবে। তাহলে আমরা জবর দিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত এখানে পড়েছিলাম। আমরা তো আগেই জেনেছি যে জবরের উচ্চারণ বাংলায় আকারের উচ্চারণ হয়, কিন্তু যে হরফগুলো আমরা মোটা পড়েছিলাম, মোটা হরফ সত্তাগতভাবে বা জন্মগতভাবে মোটা হরফ হচ্ছে 7টি, আর একটি হরফ সেটা হচ্ছে র। এই র হরফটি ক্ষেত্র বিশেষ মোটা হয়। আর র হরফের উপরে যদি জবর থাকে তাহলে ওই র হরফটা মোটা করে পড়তে হয়। সেই হিসাবে আমরা মোটা হরফের সংখ্যা 8টি ধরে নিতে পারি। খ, র, সদ, মদ, ক, জ, গইন এবং কফ। এই 8টি হরফ হচ্ছে মোটা হরফ। এই 8 হরফের উপরে যখন আমরা জবর দিয়ে পড়ব তখন আমরা জবরের উচ্চারণের আকারের উচ্চারণ করব না। আমরা যে আগে পড়েছিলাম জবরের উচ্চারণ বাংলায় আকারের উচ্চারণ হয়, এখানে উচ্চারণ এটা আকারের উচ্চারণ হবে না। এটা আপনাদেরকে বোঝার জন্য বলতেছি, বা সহজেই যেন আপনারা উচ্চারণটা সুন্দরভাবে করতে পারেন, সহজেই বলতে পারেন, সেজন্য বলতেছি যে আকারের উচ্চারণ হবে না। আর মোটা হরফগুলো আওয়াজটা মোটা হবে, মুখ ভরে উচ্চারণ করবেন এবং উপরের দিকে হালকা একটু ধাক্কা দিয়ে পড়বেন। আর প্রতিটি হরফ তারা সিফাত এবং মাখরাজ অনুযায়ী বলতে হবে। এরপরে আমাদের পড়া ছিল সমুচ্চারিত হরফের উচ্চারণের পার্থক্য, এইগুলো আমরা পড়েছি। এরপর আমরা জেরের আলোচনা পড়লাম আলিফ থেকে ইয়া পর্যন্ত। এখানে 29টি হরফ আছে, সবগুলো হরফে আমরা জের দিয়ে পড়েছি। আর জেরের উচ্চারণ বাংলায় রস্যিকার উচ্চারণ হয়। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলেছিলাম যে জবরের উচ্চারণটা কেমন হবে, জেরের উচ্চারণ কেমন হবে এবং পেশের উচ্চারণের সময় আমাদের মুখের ধরনটা কেমন হবে। জবর যখন আমরা উচ্চারণ করব, অর্থাৎ কোন একটি হরফের উপরে যখন আমরা জবর দিয়ে পড়তে যাব, তখন মুখ খুলে একদম স্পষ্টভাবে আমরা বলবো। এমনটা হবে না যে আপনি মুখ বন্ধ করে বা হালকা সাউন্ড করে পড়তেছেন, বিষয়টি এমন হবে না, বরং জোরালো সাউন্ড থাকবে এবং স্পষ্টভাবে বলবেন। প্রতিটি হরফ তার সিফাত এবং মাখরাজ থেকে উচ্চারণ করবেন এবং মুখ খুলে বলবেন।
আর জেরের সময় ঠোঁট দুদিকে ছড়াবে, ডানে বামে দুদিকে ছড়িয়ে বলবেন। যেমন হামদাসের ই, আপনি যখন হামদাসের ই মুখ খুলেও বলতে পারেন, আবার হামদাসের ই ঠোঁট দুদিকে ছড়িয়ে বলেন। আপনি একটু নিজে চেষ্টা করে দেখেন, যখন আপনি ঠোঁট ডানে বামে দুদিকে ছড়িয়ে পড়বেন তখন উচ্চারণ করাটা আপনার জন্য অনেক সহজ হবে, অনেক ইজি হবে এবং খুব সুন্দর হবে, উচ্চারণটাও খুব সুন্দর হবে। বাসের বি, জি স্ক্রিন দেখা যাইতেছে না তো। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করতেছি। আর এখন তো স্ক্রিন শেয়ারের কোনো প্রয়োজনই নেই, কারণ আপনাদের সবার কাছেই তো কায়দা আছে। সবাইকে আপনাদের বলছিলাম যে সবাই কায়দাটা সংগ্রহ করে নেবেন। এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, যে আপনাদেরকে বলতেছি, এখন দেখা যাচ্ছে স্ক্রিন? দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো এখানে বলতেছিলাম যে জেরের উচ্চারণের সময় ঠোঁট দুদিকে ছড়ায় পড়বেন, অর্থাৎ ডানে বামে দুদিকে ছড়ায় পড়বেন। হামদাসের ই, বাসের বি, তাসের তি, সাসের সি, জিমসের জি, এভাবে ডানে বামে ঠোঁট দুদিকে ছড়িয়ে পড়বেন। এরপর ছিল সমুচ্চারিত হরফের উচ্চারণের পার্থক্য। এই পর্যন্ত আমাদের গত ক্লাসের পড়া ছিল। আজকে আমাদের পড়া শুরু হবে পেশের উচ্চারণ। আজকে পড়াটা আমাদের শুরু হবে পেশের উচ্চারণ, এখান থেকে শুরু হবে। আর পেশের উচ্চারণ করার সময় আমরা বলেছিলাম যে ঠোঁট গোল করে পড়বেন, জবরের সময় মুখ খুলে পড়বেন, জেরের সময় ঠোঁট দুদিকে ছড়িয়ে পড়বেন, আর পেশ উচ্চারণ করার সময় ঠোঁট গোল করে পড়বেন। যখন আপনি গোল করে পেশের উচ্চারণটা করবেন তখন আপনি নিজে একটু চেষ্টা করে দেখেন যে উচ্চারণটা কত সুন্দর হচ্ছে এবং ইজিভাবে আপনি বলতে পারতেছেন। তাহলে এখন আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফ পেশ দিয়ে পড়ব। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে প্রথম যে হরফটা আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা তো হরফের অধ্যায়ের মধ্যে আমরা আলিফ পড়েছিলাম। এখানে প্রথম যে হরফ এটাকে আমরা হরফের অধ্যায়ে আলিফ পড়েছি, কিন্তু এই আলিফের উপরে যখন জবর, জের, পেশ, সাকিন, তাসদিদ এই চিহ্নগুলো থেকে যে কোনো একটি চিহ্ন এসে যাবে, তখন এই হরফটি আর আলিফ থাকবে না, এই হরফটি এখন থেকে হামসা হয়ে যাবে। তাহলে এই হরফটির উচ্চারণ আমরা কীভাবে করব? এখন যেহেতু এটা হামসা, হামসা এটা শক্ত হরফ, শক্ত করে পড়বেন। হামসা এটা মুখের খালি জায়গা থেকে উচ্চারিত হবে, এটা মাখরাজ। মুখের খালি জায়গা থেকে, অর্থাৎ হা করলে বাহির থেকে মুখের ভিতরে যতটুকু অংশ দেখা যায় অতটুকু অংশকে মুখের খালি জায়গা বলা হয়, এখান থেকে উচ্চারণ করবেন। এবং উপরে যেহেতু পেশ আছে এই জন্য আপনি পেশ দিয়ে পড়বেন, পেশ দিয়ে পড়বেন এবং ঠোঁট গোল করে উচ্চারণ করবেন। আমি এখন বলবো, সাথে সাথে আপনারা নিজেরাও আমার সাথে সাথে বলবেন, কিন্তু আপনাদের ফোনগুলো মিউট থাকবে। যদি কেউ না বুঝে থাকেন তাহলে জিজ্ঞাসা করবেন। হামজা পেশ উ, হামজা পেশ উ, শক্ত করে পড়বেন, মুখের খালি জায়গা থেকে উচ্চারণ করবেন, ঠোঁট গোল করে পড়বেন। হামজা পেশ উ, হামজা পেশ উ। আচ্ছা, এরপরে হরফ হচ্ছে বা। আমরা বা হরফের মাখরাজ পড়েছিলাম। বা হরফ এটা দুই ঠোঁট থেকে উচ্চারিত হবে, দুই ঠোঁটের শুকনা অংশ থেকে উচ্চারিত হবে বা হরফটি। আর বা হরফের সিফাত হচ্ছে বা এটা শক্ত হরফ বা এটা চিকুন হরফ। তাহলে শক্ত হরফ এটাকে খুব জোর দিয়ে পড়তে হয়, ধীরভাবে পড়বেন এবং একটু আপনার ধীরতার সাথে পড়বেন, মজবুতভাবে পড়বেন। আর বা হরফের উপরে যেহেতু আছে পেশ, এই জন্য এখন পেশের উচ্চারণ ঠোঁট গোল করে পড়বেন। বা পেশ বু, বা পেশ বু। আপনি নিজে নিজে একটু চেষ্টা করে দেখেন যে আপনি যখন ঠোঁট গোল করে পড়তেছেন তখন উচ্চারণটা কত ইজি হচ্ছে। বা পেশ বু। এরপরে হরফ তা। তা এটা শক্ত হরফ, শক্ত করে পড়বেন। তা পেশ তু, তু। এরপরে হরফ সা। সা হরফ এটা নরম হরফ, এটাকে নরম করে পড়বেন। দ্বিতীয় বিষয় হচ্ছে সা হরফ বলার সময় মুখ থেকে বাতাস বের হবে। সা, সা।
জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে, এটা মাখরাজ। সিফাত হচ্ছে বা, এটা নরম হরফ, শক্ত হরফ না, নরম করে পড়বেন। এবং সা এটা চিকন হরফ। চিকন হরফগুলোর আওয়াজ একদম স্পষ্ট হবে। সা পেশ সু, পেশ ঠোঁট গোল করে পড়বেন। সা পেশ সু, সু। এরপরে হরফ জিম। জিম এটা জিহ্বার মধ্যখান উপরে তালুর সাথে লাগবে, জিহ্বার মধ্যখান উপরে তালুর সাথে লাগবে। জিম। জিম এটা শক্ত হরফ, জিম এটা চিকন হরফ। জিম এখানে বাতাস বের করে পড়া যাবে না, যে আপনি ঝিম ঝিম এরকম বাতাস বের করে পড়বেন, এভাবে বলবেন না। জিমের উপরে আছে পেশ, পেশের উচ্চারণ ঠোঁট গোল করে পড়বেন। জিম পেশ জু, জু। জিম পেশ জু। এরপরে হরফ হা। এই হাটি হচ্ছে জিমের মতো হা। এই হায়ের মাখরাজ আমরা পড়েছি কণ্ঠনালীর মধ্যখান, অর্থাৎ যেখানে আলা জিহ্বা থাকে। হা। এই হা এর সিফাত হচ্ছে, এটা আপনি গলাটাকে একটু চাপাইয়া পড়বেন, যেন বাতাস যে মুখ থেকে বের হবে ওই বাতাসের একটা শব্দ হয়। হা। এবং উপরে যেহেতু পেশ আছে, ঠোঁট গোল করে পড়বেন। হা পেশ হো, হা পেশ হো। এরপরে হরফ খ। খ এটা মোটা হরফ। খ পেশ খু, ঠোঁট গোল করে পড়বেন, কণ্ঠনালীর একেবারে শেষ থেকে পড়বেন। খ। খ পেশ খু, খু। এরপরে হরফ দাল। দাল জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগবে। দাল জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগবে। এখান থেকে আমরা 3টা মাখরাজ পড়েছিলাম, 3টা হরফ। এক মাখরাজ থেকে 3টি হরফ, তা দাল ত, 3টি হরফ। তা দাল ত, এই 3টি হরফ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লেগে উচ্চারিত হবে। দাল এটা শক্ত হরফ, জোর দিয়ে পড়বেন। এবং উপরে যেহেতু আছে পেশ, ঠোঁট গোল করে পড়বেন। দাল পেশ দু, দু। এরপরে হরফ জাল। জাল পেশ জু, জু। জাল এটা সায়ের মতো, অর্থাৎ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগবে। আমরা দালেরটা পড়েছিলাম গোড়ার সাথে লাগবে, আর জালেরটা পড়তেছি আগার সাথে লাগবে। জাল পেশ জু, জু। এরপরে হরফ র। র এটা মোটা হরফ, মোটা করে পড়বেন। র পেশ রু, রু। আচ্ছা, এরপরে হরফ জা। জা জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগবে। এই যে আমরা বলতেছি জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে না, এটা হচ্ছে নিচের দুই দাঁতের আগার সাথে লাগবে। জিহ্বার অগ্রভাগ সামনের নিচের দুই দাঁতের আগার সাথে লাগবে। এখান থেকে 3টা হরফ, জা সিন সদ। জা সিন সদ, এটা হচ্ছে মাখরাজ। আর সিফাত হচ্ছে জা হরফটা উচ্চারণের সময় ঝিঝি পোকার মতো আওয়াজ হবে, জা, জা। এখন যেহেতু উপরে আছে পেশ, ঠোঁট গোল করে পড়বেন। জা পেশ জু, জু। এরপরে হরফ সিন। সিন পেশ সু, একই রকমভাবে বলবেন। সিন পেশ সু। এরপরে হরফ শিন। শিন হরফের আওয়াজটা অনেক বড় হবে, অনেক আওয়াজ বড় হবে। শিন পেশ সু। এরপরে হরফ সদ। সদ পেশ সু, সু। মোটা করে পড়বেন, এটা মোটা হরফ। এরপরে হরফ বদ। বদ। বদ পেশ দু, দু। আওয়াজ মোটা করে পড়বেন, মুখ ভরে উচ্চারণ করবেন। বদ পেশ দু। এরপরে হরফ ত। ত এটাও মোটা হরফ। ত পেশ তু, তু। এরপরে হরফ জ। জ এটাও মোটা হরফ। জ পেশ জু, জু, জু। এরপর আইন, কণ্ঠনালীর মধ্যখান থেকে আইন পেশ উ। আমরা যে হা হরফ পড়েছিলাম জিমের মতো হা, এই জিমের মতো হা এবং আইন, এই দুইটা হরফের মাখরাজ এক। এই দুইটা হরফের মাখরাজ এক। আইন পেশ উ, অর্থাৎ কণ্ঠনালীর মধ্যখান থেকে উ।
এরপরে হরফ গইন, গইন পেশ গু, গইন এর মাখরাজ এবং খ হরফের মাখরাজ এক, অর্থাৎ কণ্ঠনালীর শেষ ভাগ থেকে। গইন পেশ গু, গু। এরপরে হরফ ফা, ফা, ফা পেশ ফু, ফু। এরপরে হরফ কফ, জিব্বার গোনা উপরে তালুর সাথে লাগবে, কফ পেশ কু, কু। এরপরে হরফ কাফ, জিব্বার গোড়া থেকে একটু উপরের দিকে আসবেন, জিব্বার একেবারে গোড়া না, গোড়া থেকে একটু উপরের দিকে, এই গোড়া থেকে উপরের দিকে এসে এই অংশটা উপরে তালুর সাথে লাগবে, কাফ পেশ কু, কু। এরপরে হরফ লাম, লাম পেশ লু, মিম পেশ মু। এই হরফগুলো মোটামুটি অনেকটাই সহজ। এরপর হচ্ছে নুন, নুন পেশ নু। এরপর হচ্ছে ওয়াও, ওয়াও অবশ্যই ঠোঁট গোল করে পড়বেন। প্রথমে গোল করা অবস্থায় শুরু করবেন, ওয়াও পড়াটা শুরু করবেন, ওয়াও মাঝামাঝি এসে ঠোঁট দুদিকে ছড়িয়ে দিবেন, এরপর আবার ঠোঁটকে সংকুচিত করে গোল করে ফেলবেন, ওয়াও পেশ হু। এবং যেহেতু পেশ ওয়া হরফের উপরে পেশ আছে, এই জন্য ঠোঁট অবশ্যই গোল করবেন। তাহলে দেখেন ওয়া হরফটাও গোল করে উচ্চারণ করতে হচ্ছে, সাথে সাথে উপরে যেহেতু পেশ আছে এই জন্য আপনাকে পেশের উচ্চারণটাও ঠোঁট গোল করে বলতে হচ্ছে, দোনোটাই গোল করে বলবেন। তাহলে এই ওয়া হরফটা অবশ্যই আপনাকে গোল করে পড়তে হবে, ওয়াও পেশ হু, হু। এরপর হরফ হা, বাতাস একদম ছেড়ে দিয়ে কোথাও আটকাবে না, হা পেশ হু, হু। এরপর হামজা পেশ উ, হামজা পেশ উ। এরপর ইয়া পেশ ইউ, এখানে ইয়া পেশ ইউ হবে, ইয়া পেশ উ হবে না। যদি আপনি ইয়া পেশ উ বলেন তাহলে এটা হামসা হয়ে যাবে, এখানে হবে ইয়া পেশ ইউ। এরপরে আসছে সমুচ্চারিত হরফের উচ্চারণের পার্থক্য। এই বিষয়গুলো আপনাদেরকে আগেও বলেছি, এখন আর বিস্তারিত বলবো না, এখন শুধু আমি পড়ে যাব, আপনারা একটু খেয়াল করে দেখেন, তাহলে আপনারা মোটামুটি এই সমুচ্চারিত হরফের উচ্চারণের পার্থক্যগুলো ধরতে পারবেন। প্রথমে তা, এরপর ত, তা চিকন হরফ, ত এটা মোটা হরফ, তা পেশ তু। আর ত, ত পেশ তু, তু। এরপর জাল, জাল পেশ জু, জাল পেশ জু। এরপরে হরফ জা, জা, জা পেশ জু, জা পেশ জু। এরপরে হরফ হা, হা পেশ হু, জিমের মতো হা, হা পেশ হু। এরপরে হরফ হা, গোল হা, হা পেশ হু। এরপরে হরফ জাল, জাল পেশ জু, জাল পেশ জু। এরপরে হরফ জ, জ পেশ জু, জু। এরপর হামজা পেশ উ, হামজা পেশ উ। এরপরে হরফ আইন, কণ্ঠনালীর মধ্যখান থেকে, আইন পেশ উ, আইন পেশ উ। এরপরে হরফ জা, জা পেশ জু। এরপরে হরফ জিম, জিম পেশ জু, জু। এরপর হচ্ছে দাল এবং দদ, দাল পেশ দু, আর দদ হবে দদ পেশ দু, মোটা করে বলবেন, দদ পেশ দু। এরপরে হরফ সিন, সিন পেশ সু, শিন পেশ সু, আওয়াজটা অনেক বড় হবে, শিন পেশ সু। এরপরে হরফ ওয়াও, ওয়াও পেশ হু, ওয়াও পেশ হু। বা পেশ বু, বা পেশ বু। এরপরে দেখেন ফা পেশ সু, সিন পেশ সু। এরপর হামজা পেশ উ, হামজা পেশ উ। ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। কাফ পেশ কু, কাফ পেশ কু। কফ, জিব্বার গোড়া উপরে তালুর সাথে লাগবে, কফ পেশ কু, কু। এরপরে আছে সিন এবং সদ, সিন পেশ সু এবং সদ, সদ এটা মোটা করে বলবেন, সদ পেশ সু, সু। হামজা পেশ উ, উ।
ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ। তাহলে আজকে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফ পেশ দিয়ে পড়লাম এবং পেশ দিয়ে সমুচ্চারিত হরফের উচ্চারণের পার্থক্যর হরফগুলো আমরা উচ্চারণ করে পড়লাম। এর মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মাহমুদা ফাতেমা বলছিলাম। ইয়া আর ওয়াও এই দুইটার উচ্চারণটা একটু কাইন্ডলি আবার তৈরি করে হ্যাঁ, বাংলা ইয়া উচ্চারণটা পেশ একটু ইউ। আচ্ছা, এখানে ইয়া ওয়াও, আর ইয়া এবং ওয়াও এই দুইটা হরফ। জি হ্যাঁ, ইয়া ইয়া এবং ওয়াও দুটাকে আচ্ছা, একটু হ্যাঁ, উচ্চারণটা সবাইকে বাংলায় বলি আমাদের বাংলায় ক্লাস, একটু দেখাই। আমাদের ক্লাস কিন্তু শেষ হয় না, আপনাদের সামনে আরেকটু পড়া দেওয়া হবে। সবাই ক্লাসেই থাকবেন, কেউ বের হবেন না। আচ্ছা, এখানে প্রথমে আপনি বলছেন ইয়া পেশ ইউ এবং ওয়াও পেশ উ। ইয়া হরফের মাখরাজ হচ্ছে জিহ্বার মধ্যখান, উপরের তালুর সাথে লাগবে। জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লেগে এখান থেকে 3টা হরফ, একটা হচ্ছে জিম শিন ইয়া, জিম শিন ইয়া, এই 3টা হরফ জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লেগে হবে। তাহলে আমরা এখানে ইয়া হরফের মাখরাজ পেলাম, জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লাগবে। দ্বিতীয় বিষয় হচ্ছে ওয়াও। ওয়াও হরফ এটা সম্পূর্ণ ঠোঁট থেকে উচ্চারণ করবেন। ওয়াও 2 ঠোঁট গোল করার পর 2 ঠোঁটের মাঝখানে যে শূন্য জায়গা থাকবে, ওই শূন্য জায়গা থেকে যে সাউন্ড বা শব্দটা বের হবে সেটাই হচ্ছে ওয়াও। তাহলে প্রথমে আমরা দেখতেছি যে ওয়াও এবং ইয়া হরফের মধ্যে মাখরাজগত পার্থক্য আছে। ইয়া হরফ জিহ্বার মধ্যখান উপরে তালুর সাথে লাগবে, আর ওয়াও হরফ অবশ্যই 2 ঠোঁট থেকে উচ্চারিত হবে। এরপর আসেন সিফাতগত পার্থক্য। ওয়াও হরফ এটা চিকন হরফ, এর মধ্যে কোনো অতিরিক্ত কোনো সিফাত নেই, যেটা মোটা হবে বা শক্ত হবে এরকমটা কোনো কিছুই নেই। এটাকে তুলনামূলকভাবে আপনি একটু নরম করে পড়তে পারেন। ওয়াও পেশ উ, বেশি জোর দিয়ে পড়বেন না। আর ইয়া হরফ এটা কিন্তু শক্ত হরফ, এটাকে একটু জোর দিয়ে পড়তে হবে এবং জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লাগবে। তৃতীয় পার্থক্য হচ্ছে যে পেশের সময় তো আমরা পড়তেছি যে ঠোঁট গোল করে পড়বেন। ওয়াও হরফের সময় আপনি বাধ্যতামূলক ঠোঁট অবশ্যই আপনাকে গোল করতে হবে, কিন্তু ইয়ার সময় যতটুকু পারেন গোল করলেন, যতটুকু না পারলে সমস্যা নেই, যে একেবারে গোল করেই পড়তে হবে বিষয়টা এমন না, যতটুকু পারলেন ততটুকু গোল করবেন। তাহলে আমি মোটামুটি সিফাত, মাখরাজ এবং এই হরকতের যে পার্থক্য সবগুলোই বললাম। এখন আপনি উচ্চারণ কীভাবে করবেন? এখানে ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ হবে শব্দটা। আমরা ইংরেজিতে যেমন ইউ পড়ি ইউ, এখানে ওই ইউটাই বলবেন, কিন্তু যেহেতু ইয়াটা শক্ত হরফ এটাকে একটু জোর দিয়ে পড়বেন। ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। আর ওয়াও হরফ এটা সম্পূর্ণ ঠোঁট থেকে আসতেছে, এটা যেহেতু ইয়ার মতো এত শক্ত হরফ না, এই জন্য এটাকে নরম করে পড়বেন এবং সম্পূর্ণ ঠোঁট গোল করে ঠোঁটের মাঝখান থেকে, 2 ঠোঁটের মাঝখান থেকে উচ্চারণ করবেন। যদি আপনি মনে করেন যে আমি মুখ থেকে উচ্চারণ করব, ঠিক আছে, তাহলে কিন্তু এটা ভুল হবে, এটা সম্পূর্ণ উচ্চারণটা হবে না। এই জন্য আপনি ঠোঁট থেকে বলবেন ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ। হয়তো আপনার এই উচ্চারণটা 1 দিন বা 2 দিনে হবে না, যখন আপনি দীর্ঘদিন পর্যন্ত এটা নিয়ে একটু চিন্তা ফিকির করবেন যে এটার সিফাত, এর মাখরাজ, এর হরকতের উচ্চারণের ধরন, এগুলো নিয়ে যখন আপনি বারবার একটু চেষ্টা করবেন বাসায়, তখন দেখবেন আস্তে আস্তে এটা ঠিক হবে। বুঝতেছেন? আচ্ছা, আর কেউ কিছু বলবেন? হুজুর, আপনার হচ্ছে ইয়া পেশ হচ্ছে আপনার ইউ, এটা যেমন হচ্ছে বললেন যে আপনার হচ্ছে ইংলিশে ইউ হচ্ছে আপনার লেটারের মতো, জি, এবং ওয়া পেশ এটা হচ্ছে মানে আপনার ইংলিশ দ্বারা বোঝানো যায়, এটা কি বাংলায় আপনার এই যে হয়রু সুগারের মতো এরকম উচ্চারণ হবে? এটা আমি ভালো বুঝতে পারতেছি না। না, হ হ হ বলবেন না। হ বললে কিন্তু এটা কিন্তু ঠোঁট থেকে আসে না। আপনি বাংলাতে যে হ বলবেন, ঠিক আছে, এই হটা কিন্তু ঠোঁট থেকে হয় না। এই জন্যই আমরা বলি যে বাংলা কোনো হ্যাঁ, শিক্ষক হটা তো পড়বেন। আপনার হচ্ছে মুখের খালি জায়গা থেকে আসবে। হ তো আসে মুখের খালি জায়গা থেকে, হ, কিন্তু ওয়াওটা আসবে সম্পূর্ণ ঠোঁট থেকে। ওয়াও পেশ উ, অনেকটাই বায়ের মতো, ঠিক আছে। বাংলাতে যেমন আপনি বলেন ব পেশ ব রস্যকার বু, ব রস্যকার বু, এটা ব তো আপনি ঠোঁট একদম মিলিয়ে ফেলতেছেন, মিলাবেন না, বুঝতেছেন? 2 ঠোঁট হ্যাঁ। মিলাবেন না, মিলালে তো বা হয়ে যায়, বা যেন না হয়। হ্যাঁ,
আমি তো আগেই বললাম যে এইগুলো আপনার একদিনে আপনারা সঠিকভাবে বলতে পারবেন। এটা আপনি যখন আমাদের ক্লাসগুলো রেগুলার করতে থাকবেন এবং আপনি নিজে বাসায় এগুলো নিয়ে একটু চর্চা করবেন। আপনি প্রয়োজনে একটা ছোট একটা আয়না নিয়ে নেন, আয়না দেখে দেখে আপনি উচ্চারণ করবেন যে আপনার ঠোঁটটা গোল হচ্ছে কিনা, আপনার জিহ্বার আগাটা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগতেছে কিনা। এইভাবে আপনি আয়না দেখে দেখে যখন চেষ্টা করবেন তখন দেখবেন আস্তে আস্তে ঠিক হবে। জি ইনশাল্লাহ। বুঝতেছেন? যেমন একটা বিষয় বোঝেন যে এই আপনারা মনে করেন যে যারা চীন থেকে বাংলাদেশে আসে বা অন্য দেশের যারা ভাষাভাষী তারা যখন বাংলাদেশে আসে তখন তারা বাংলাতে যে সমস্ত কথাগুলো বলে আমরা কিন্তু তাদের কথাগুলো শুনলেই বুঝি যে তিনি বাংলাদেশি না, ঠিক না, কিনা? হ্যাঁ। হ্যাঁ। তো কিন্তু উনি যখন দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশে থাকে তখন কিন্তু তার আচার ব্যবহার সহ কথাবার্তা এবং কথার যে একটা মানে দেশীয় একটা টান থাকে ওই টানও কিন্তু তখন বাংলাদেশিদের মতো হয়ে যায়। এটা কেন হয়? দীর্ঘদিন মোটামুটি পর্যন্ত 90% এর মতো হয়ে যায় আর কি। হ্যাঁ, দীর্ঘদিন পর্যন্ত সে বাংলাদেশে থাকার কারণে হয়। তো সেম বিষয়টা এমনই। আপনি যখন আগে দীর্ঘদিন পর্যন্ত ভুল উচ্চারণ করছেন, আপনার বয়স এখন মোটামুটি 30, 35 বা 40 বা অনেকে 60 হয়ে গিয়েছে। তো আপনি এই 50 বছর পর্যন্ত ভুলটাই পড়ছেন। এখন যখন শুদ্ধটা পড়তে যাচ্ছেন, এটা কিন্তু এত সহজে আপনার হবে না। এটা নিয়ে আপনি যখন দীর্ঘদিন পর্যন্ত আপনি চেষ্টা করতে থাকবেন, আমাদের ফর্মুলাগুলো যখন অনুসরণ করবেন, তখন আস্তে আস্তে এটা পরিবর্তন হবে। জি হুজুর ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের হরকত হুজুর জি হুজুর ওই প্রথম প্রথম হচ্ছে হামজা জবর, হামজা পেশ উ, আর শেষের হামজা পেশ উ, দুইটার একই। উচ্চারণ একই হবে? হ্যাঁ, একই। দোনোটাই হামজা। ওইটা প্রথমে আলিফ ছিল, যে এখন যেহেতু হ্যাঁ। উপরে পেশ এসে এসে গেছে এখন এটা হামজা। সেম তার সিফাত মাখরা সব এক। দোনোটা হরফে সিফাত মাখরা সব কিছু এক। আচ্ছা, এখন আসেন আমাদের হরকতের মশক। আমরা যে হরকতগুলো পড়লাম আলিফ থেকে ইয়া পর্যন্ত জবর দিয়ে পড়লাম, জের দিয়ে পড়লাম, পেশ দিয়ে পড়লাম। এখন এই হরকতগুলো দিয়ে আমরা শব্দ গঠন করব। হরকত দিয়ে হরফের উপরে এক একটি হরফের উপরে জবর থাকবে, জের থাকবে, পেশ থাকবে, আমরা দিয়ে শব্দ গঠন করব। প্রথমে 2টা করে আসবে, এরপর 3টা করে শব্দ হরফ আসবে, ঠিক আছে? তো এখন যেহেতু সবগুলো শব্দ এখানে বলাটা খুবই কঠিন ব্যাপার, আমি তারপরে যতটুকু চেষ্টা করি আমি পড়তে থাকি, আপনারা দেখেন। এখানে প্রথম 2 লাইনে যে শব্দগুলো আছে এগুলো আমি মনে করি না যে আপনাদেরকে বলতে হবে, কারণ এগুলো একেবারে ইজি শব্দ, এগুলো আপনারা নিজেরা চেষ্টা করলে পারবেন। যেমন প্রথম শব্দটা দেখেন, দাল সবর দা, দাল সবর দা, দাদা। দাল সবর দা, দাল সের দি, দাদি। নুন সবর না, নুন সবর না, নানা। নুন সবর না, নুন সের নি, নানি। মিম সবর মা, মিম সবর মা, মামা। মিম সবর মা, মিম সের মি, মামি। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফুফু। ফা পেশ ফু, ফা সের ফি, ফুফি। মিম সবর মা, আইন সবর আ, আ, মা আ। মিম সবর মা, আইন সের ই, মা ই। আচ্ছা, এরপরে দেখেন, হা পেশ হু, হা পেশ হু, ওয়াও সবর ওয়া, হুয়া। হু ঠোঁট গোল করে পড়বেন, হু ওয়া, ওয়াও সবর ওয়া। এরপর হাসের হি, ঠোঁট দুদিকে ছড়িয়ে দিয়ে পড়বেন, যেহেতু জেরের উচ্চারণ আমরা করতেছি। ওয়াও জবর ওয়া হবে না, ওয়াও পড়বো, ওয়াও জবর ওয়াও পড়লাম তো মনে না, হয়। ওয়াও সবর ওয়া পড়বেন, আকার দিয়ে পড়বেন। জি। আচ্ছা, এরপরে দেখেন, হাসের হি, ইয়া সবর ইয়া, হিয়া। এরপর লাম সবর লা, কাফ সবর কা, লাকা। বাসের বি, কাফ সবর কা, বিকা। এরপরে শব্দ লামসের লি, ইয়া সবর ইয়া, লিয়া। আচ্ছা, এই শব্দটি কি লাম হবে না হামসা হবে? এটা লাম। হামজা হবে হুজুর। কেন? সরি সরি, এটা লাম হবে, সরি। হ্যাঁ, এটা কেন লাম হচ্ছে?
এটা হচ্ছে আপনার হচ্ছে শুরুতেই হলো আপনার হরফের সাথে মিলে গেছে। ইয়ার সাথে যুক্ত হ্যাঁ, আমরা আছে। ওই যে আলিফ এবং লামের মধ্যে যে সংজ্ঞাটা পড়েছিলাম, আলিফ থাকে খালি, যদি মিলে পিছনে। দেখেন আলিফ এখানে কিন্তু খালি, অর্থাৎ একা একা আসে নাই, ইয়ার সাথে মিলে আসতেছে, অতএব এটা প্রথমটাতে হবে না, অর্থাৎ এটা খালি না। দ্বিতীয় হচ্ছে যদি মিলে পিছনে, পিছনে বলতে আরেকটি হরফের পরে আসবে অথবা যে কোনো একটা শব্দের পরে আসবে। এখন তো এটা শব্দের পরে আসতেছে না, শুরুতে আসতেছে। তাহলে আলিফের যেই দুটা আমরা এই শর্ত পড়লাম, একটা শর্তের মধ্যে পড়তেছে না, কিন্তু লামের মধ্যে পড়তেছে, কারণ লামের মধ্যে আমরা পড়েছিলাম সামনে আর দুদিকে মিলালাম, সামনে বলতে শুরুতে। এখানে দেখেন ইয়া হরফের একেবারে শুরুতে আসতেছে, এই জন্য এটা লাম। এই সংজ্ঞাটা যদি আপনারা মনে রাখতে পারেন পুরোটা, তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। যদি পুরোটা নাও মনে রাখতে পারেন, কমপক্ষে প্রথম অর্ধেক মনে রাখবেন, যে আলিফ থেকে খালি যদি মিলে পিছনে, যে আলিফ খালি অবস্থায় আছে কিনা আর পিছনে মিলে আসতেছে কিনা। যদি দেখেন এই দুইটার মধ্যে পড়ে নেয়, তাহলে মনে করবেন যে এটা এই লামের মধ্যে পড়তেছে। বুঝতেছেন? আচ্ছা, একেবারে সহজ, এই বিষয়গুলো একটু মাথায় ঢুকিয়ে নিলে হবে। আচ্ছা, এরপরে দেখেন হামদা সবর আ, হা সবর হা, আহা, দাল সবর দা, আহা দা। এখন এটা কিন্তু আবার হামজা, কারণ এটা ওই যে আমরা পড়লাম আলিফ থাকে খালি, এখানে দেখেন একেবারে খালি অবস্থা আসতেছে, এই জন্য এটা আলিফ। আর যেহেতু উপরে জবর আছে, এই জন্য এটা হামজা হয়ে গেছে, এটা লাম হবে না। এরপরে শব্দ জাল সবর জা, কাফ সবর কাপ, জাকা, র সবর র, জাকা র, এটা জাকা রা হবে না, জাকা র। এরপরে শব্দ ত সবর ত, লাম সবর লা, তলা, মোটা করে বলবেন ত, তলা, বা সবর বা, তলা বা। হ্যাঁ, ফোনগুলো একটু মিউট করে রাখেন, আপনারা পড়েন, কোনো সমস্যা নেই। আমি যেভাবে পড়তেছি আপনি নিজে নিজে চেষ্টা করে দেখেন আপনার উচ্চারণটা বা ওইভাবে আপনি পড়তে পারতেছেন কিনা, আপনার হরফটা ঠিকমতো হচ্ছে কিনা, বা হরফের উচ্চারণটা আমার মতো হচ্ছে কিনা, বা আপনি হরফগুলো সঠিকভাবে চিনতে পারতেছেন কিনা, এভাবে চেষ্টা করে দেখেন, কিন্তু ফোনগুলো মিউট রাখবেন। এরপরে শব্দ দেখেন গইন জবর গ, এটা কিন্তু গইন জবর গা হবে না, গ, গ। আমরা বাংলাতে যেমন ক খ গ পড়ি, এই গ পড়বেন। গইন সবর গ, লাম সবর লা, গলা, বা সবর বা, গলা বা। এখানে আরেকটা বিষয়, যে হরকতের উচ্চারণ আমরা পড়েছিলাম যে তাড়াতাড়ি করে পড়তে হবে, অর্থাৎ টেনে টেনে পড়া যাবে না। এই বিষয়টা সবাই একটু খেয়াল রাখবেন, যে আপনি পড়বেন জিম সবর যা, মিম সবর মা, যা মা, আইন সবর আ, যা মা আ। এভাবে কিন্তু অনেকে পড়ে থাকে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল উচ্চারণ। এভাবে টেনে টেনে পড়া যাবে না, কোনো টান হবে না। জিম সবর যা, মিম সবর মা, জামা, আইন সবর আ, জামা আ। এরপরে লাইন দেখেন হা সবর হা, শিন সবর শা, হাসা, র সবর র, মোটা করে পড়বেন, হাসা র। এরপরে শব্দ আইন সবর আ, শিন জবর শা, আশা, র সবর র, আশা র। এরপরে শব্দ ওয়াও সবর ওয়া, ঠোঁট গোল করে পড়বেন, লাম সবর লা, ওয়ালা, দাল সবর দা, ওয়ালা দা। এই যে এখানে দেখেন ওয়া, ওয়া পড়তেছি আমরা, আকার দিয়ে পড়তেছি, ওয়ালা দা। এখানে কিন্তু ও আকার ছাড়া পড়া যাবে না, যেটা এক ভাই আমাকে কিছুদিন আগে প্রশ্ন করেছিলেন যে এখানে কি আকার দিয়ে পড়বো কিনা। আচ্ছা, ওয়ালা দা। এরপরে শব্দ র সবর র, শিন জবর শা, রসা, দাল সবর দা, রসা দা। এরপরে শব্দ আইন সবর আ, দাল সবর দা, দাল সবর দা, আদা দা। হা সবর হা, মিম সের মি, হামি, দাল সবর দা, হামিদা। সিন জবর সা, মিম সের মি, সামি, আইন সবর আ, সামি আ, আইন সবর আ, মিম সের মি, আমি, লাম সবর লা, আমিলা। হা সবর হা, সিন জের সি, হাসি, বা সবর বা, হাসিবা, বা সবর বা, খ সের খি, খ, মোটা করে বলবেন,
খ সের খি বাখি, লাম সবর লা বাখিলা। এরপরে দেখেন আইন সবর আ, লাম সের লি আলি, মিম সবর মা আলিমা, মিম সবর মা, র সের রি মারি, ضاد সবর দ মারি দ, বা সবর বা, র সের রি বারি, কফ সবর ক বারি ক, হামজা সবর আ, জাল সের জি আজি, নুন সবর না আজিনা, খ সবর খ, শিন জের শি খসি, ইয়া সবর ইয়া খসিয়া, গইন পেশ গু, ফা সের ফি গুফি, র সবর র গুফি র, ضاد পেশ দু, র সের রি দুরি, বা সবর বা দুরি বা, খ পেশ খু, লাম সের লি খুলি, কফ সবর ক খুলি ক, নুন পেশ নু, ফা সের ফি নুফি, খ সবর খ নুফি খ, ওয়াও পেশ উ, সম্পূর্ণ ঠোঁট গোল করে পড়বেন। ঠোঁট গোল করে ঠোঁটের এই শূন্য জায়গা থেকে আওয়াজটা বের করবেন, মুখ থেকে বের করবেন না। ওয়াও পেশ উ, জিম সের জি উ জি, দাল সবর দা উজি দা, সিন পেশ সু, ত সের তি সুতি, হা সবর হা সুতি হা, মিম পেশ মু, নুন সের নি মুনি, আইন সবর আ মুনি আ, কফ পেশ কু, তা সের তি কুতি, লাম সবর লা কুতিলা, নুন পেশ নু, সদ জের সি নুসি, র সবর র নুসি র, জাল পেশ জু, কাফ সের কি জুকি, র সবর র জুকি র। আচ্ছা, তাহলে আমি এখানে হরকতের মস্কের সবগুলো শব্দ আপনাদেরকে পড়ে শোনালাম। এর মধ্যে যদি কারো কোনো প্রশ্নের ব্যাপারে কোনো একটি শব্দের ব্যাপারে প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন, আমি সেটা আবার আপনাদেরকে বুঝিয়ে দেব। আর এখানে যে পড়াগুলো দেওয়া হলো এই পড়াগুলো আপনারা বাসায় পড়বেন এবং আপনাদের পড়া শোনানোর যে ক্লাস ওই ক্লাসে এসে অবশ্যই পড়াগুলো শোনাবেন। তাই সেটা যারা পুরুষ আছেন আমার কাছে পড়াগুলো শোনাবেন, এবং আমাদের এখানে যারা মহিলা আছেন আপনারা, এখন বর্তমানে দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে রোকেয়াপুর গ্রুপ আর একটা হচ্ছে কানিস ফাতেমাপুর গ্রুপ। এই দুইটা গ্রুপে যে কোনো একটা গ্রুপে এসে পড়াগুলো শোনাবেন, আর যেই গ্রুপে জয়েন হবেন ওই গ্রুপেই সবসময় পড়াগুলো শোনাবেন। এইভাবে তাহলে আপনারা ক্লাসগুলো করতে থাকেন, আর কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা আমাদের কাছে জানাবেন। হুজুর পড়াশোনার ক্লাস কি আগামীকাল না পরশু হবে? আগামীকাল রুটিন অনুযায়ী তো হচ্ছে আপনার পরশু হবে। হ্যাঁ, একটা বিষয় আপনারা মনে রাখেন যে আজকে তো আপনাদের পড়া শোনানোর ক্লাস ছিল যারা পুরুষ আছেন, আগামীকাল আপনাদের হ্যাঁ আমি বলি আগামীকাল আপনাদের সবকের ক্লাস হবে। এরপরের দিন বৃহস্পতিবার আমি আপনাদের এই দুইটা ক্লাসের পর একসাথে শুনবো। আজকে আমরা সবকের ক্লাস করলাম, আগামীকালও আপনাদের সবকের ক্লাস হবে।